শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাঝখানে সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনা সাকিব। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে জামায়াতের সাথে জোট করছে না বিএনপি, জানিয়েছেন দলটির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ। আজ সাংবাদিকদের তিনি বলেন, কেউ নির্বাচন বয়কট করলে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। এদিকে নতুন দল এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফেব্রুয়ারিতে ভোটে তাদের আপত্তি নেই, তবে তার আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হলো আজ থেকে। 7 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচার করা যাবে। ভোটে 3 স্তরের নিরাপত্তা এবং ভোটের দিন থেকে ফল প্রকাশ পর্যন্ত ক্যাম্পাসে সেনা মোতায়েন থাকবে। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময় 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কেরানীগঞ্জে পলিথিন ও বর্জ্যে ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়া সুভাদ্রা খালের প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। আজ খালটি দখল মুক্ত করে পুনঃখনন ও নানা উন্নয়ন কাজ শুরু হয়েছে। খালটিকে বাঁচিয়ে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করার কথা জানান পানি সম্পদ উপদেষ্টা। আর দখলের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ নির্বাচন বয়কট করলে তারা নিজেরাই মাইনাস হবে, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে। তাদের অধীনে রমজানের আগে যে নির্বাচন হবে তাতে কোনো জটিলতা চায় না বিএনপি। জামায়াতের সঙ্গে জোট হচ্ছে না বলেও সাফ জানিয়েছেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আবহাওয়া তৈরি হয়েছে ভোট যুদ্ধের। তবে নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক বক্তব্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। দেশ এখন নির্বাচনমুখী উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ঠুনকো অজুহাতে ভোটে বাধা তৈরি করবে তারাই রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়বে। ভোটে অংশ নেয়া বা না নেয়া প্রত্যেকের স্বাধীনতা, তবে এখানে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। রাজনীতি, নির্বাচন ও জুলাই সনদ সহ নানা বিষয়ে গুলশানের নিজ বাসায় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, জামায়াতের সাথে গাঁটছড়া বাঁধার কোনো সম্ভাবনা নেই বিএনপির। না, আমরা বারবারই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জোটে আসতে পারেন, তবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারে আস্থা রাখতে চায় তার দল, এমনটি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো জটিলতা চান না তারা। এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। জুলাই সনদের অঙ্গীকারনামায় কিছু বিষয় অযৌক্তিক মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না জানিয়েই খসড়ার উপর মতামত দিয়েছেন তারা। রাষ্ট্র চলছে সাংবিধানিকভাবেই চলছে, কিন্তু আমরা যে সমস্ত বিধানগুলো সাংবিধানিক পরিবর্তনগুলো আনতে চাই সংস্কারের জন্য, সেই বিধানগুলো তো ঐকমত্য সৃষ্টি হলেই সেটা পরবর্তীতে বাস্তবায়ন হবে, তখন রাষ্ট্র সেইভাবে চলবে। জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক করবে সেখানেই সমাধান আসবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই, তবে তার আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা চায় তারা। বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে মায়ের ডাক আয়োজিত গুম বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে গিয়ে একথা জানান দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গুমের বিচার ও প্রতিরোধে স্থায়ীভাবে স্বাধীন কমিশন গঠন সহ 3টি দাবিও তুলে ধরেন তারা।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার এমন ২০টি পরিবারের দুঃসহ স্মৃতি নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে এই প্রদর্শনীর আয়োজন করে মানবাধিকার সংগঠন মায়ের ডাক। আয়োজকরা জানান, প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে গুম হওয়া পরিবারের দীর্ঘ সংগ্রাম। প্রদর্শনী পরিদর্শন করেন এনসিপি নেতারা। গুম হওয়া ব্যক্তিদের তথ্য সরানোর অভিযোগ করে স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠন সহ ৩টি দাবি তুলে ধরেন তারা। তার স্বামী বা তার বাবা বা তার সন্তান যে বেঁচে আছে নাকি মারা গিয়েছে, এই নিশ্চয়তাটা তাদের নেই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের সংস্কৃতির আর পুনরাবৃত্তি চাই না। আমাদের হচ্ছে সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়ে ওনার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে। এবং আমরা শুনতে পাচ্ছি যেটা আরও বেশি আতঙ্কের, যে গুম কমিশন যেটি করা হয়েছে তাদেরকে নাকি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। গুম সংস্কার সহ নির্বাচন ইস্যু নিয়েও কথা বলেন এনসিপি নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই জানান, তবে এর আগে সংস্কার ও বিচার চান তারা। যদি ভোট না দেয় এনসিপি, তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে, সেটা খুবই স্পষ্ট। কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে, সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। দেখেন, সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মতপার্থক্যের কারণে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে সাইবার বুলিং না করার আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। দক্ষিণ কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ জলপাত সুভাড্ডা খালকে আবারও প্রাণবন্ত করে তুলতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সকালে ঝাউবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় খালটির পুনঃখনন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্পে আছে খাল পুনঃখনন, পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণ। আরও জানাচ্ছেন ফাহিয়ান হামিম। আমরা তো ছোট থেকে এনে বড় এসে এনে কথা বলছেন, এই খালটার মধ্যে যেভাবে মাছ ধরা হইতো, যেভাবে আমরা মাছ 2 রাতের মাছ আমরা নৌকা যাইতো। কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পারে জীবনের অর্ধশতাধিক বসন্ত পার করা আবুল হোসেন এভাবেই জানাচ্ছিলেন খালটি নিয়ে তার শৈশব যৌবনের শতস্মৃতির কথা। যখন নৌকা বন্ধ কথা তখনই খাল বন্ধ হয়ে গেছে। সদকারের ওখানে নৌকা চালু রাখতো, এই খালটা নৌকা চালু রাখতো, তৈরি হইতো না। এক সময়ের ভরা যৌবনা সুভাড্ডা খাল এখন কেবলই ময়লার ভাগার। পলিথিন ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় খালটির অস্তিত্বই বিলীনের পথে। স্থানীয়রা জানান, অবৈধ দখল এবং ময়লা আবর্জনা ফেলার কারণেই এই অবস্থা। 15 বছর আগে আমার বাড়ির সমস্ত ইটগুলি সব এই খাল দিয়ে ভর্তি আনছি। আমরা অনেক ভুক্তভোগী খালের এই বর্তমান যে অবস্থা আছে, এই এলাকার বাসিন্দারা মশায় থাকতে পারে না। আমাদের প্রথম ময়লার ব্যবস্থা করতে হবে। ময়লাটা আমরা কোথায় ফেলাবো? তবে সুভাড্ডা খাল পুনঃখননের প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। সকালে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার এই প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে সুভাড্ডা খালকে আবারও প্রবহমান করে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করার প্রত্যাশা জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, আর কেউ যেন খালটি দখল করতে না পারে, সেজন্য এর পার সুরক্ষিত করার কথা। এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে, আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। যতটুকু সম্ভব ওয়াকওয়ে নির্মাণ করে দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা জলাবদ্ধতা নিরসনে অসাধু ভূমিদস্যু ও দখলদারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেজন্য সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়নে এ দফায় সুভাড্ডা খালের 14.26 কিলোমিটার এলাকা খনন করা হবে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হলো ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার। সকালে আচরণবিধি নিয়ে প্রার্থীদের সতর্ক করে নির্বাচন কমিশন। জানায়, নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী সহ থাকছে 3 স্তরের নিরাপত্তা। আজও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রার্থীরা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। সকাল 10টা থেকে শুরু হয় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। ভোটারদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। জানান নানা প্রতিশ্রুতি আর প্রত্যাশার কথা। আমরা বলতে চাই, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। এদিন সকালে সিনেট ভবনে নির্বাচন কমিশন আচরণ বিধি নিয়ে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে আলোচনায় বসেন। এ সময় প্রার্থীদের নির্বাচন আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান কমিশন। সুন্দর, সুষ্ঠু, গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। তোমরা জাতিকে হতাশ করবে না, এই দৃঢ় আস্থা তোমাদের উপর আমাদের আছে। আলোচনায় কমিশন জানান, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। নির্বাচনের 7 দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না বলে জানায় নির্বাচন কমিশন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, সেই 7টা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন, যেমন এখানে পলাশী আছে, নীলক্ষেত আছে, শাহবাগ আছে, এরকম মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন। আলোচনা শেষে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুললে উত্তর না দিয়ে চলে যায় নির্বাচন কমিশন। পরে কমিশন একপাক্ষিক আচরণ করছে উল্লেখ করে প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিধি লঙ্ঘনের অভিযোগ দিলেও নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না। এখানে উপস্থিত কোনো প্রার্থীর কোনো মতামত তারা নেন নাই। বারবার শুধু আমাদেরকে ডেকে এনেছেন, আমরা ফর্মালিটি মেনটেন করে আমরা এসেছি, কিন্তু শুধুমাত্র তারা তাদের কথাগুলো বলে তারা বিদায় নিয়ে। 40,000 ভোটারের জন্য 8টি কেন্দ্র যথেষ্ট নয় উল্লেখ করে কেন্দ্র বাড়ানোর দাবি জানান ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট 471 জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে, আর মোট ভোটার সংখ্যা 39,874 জন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় আগামী 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। তৃতীয় দিনে মোট 29 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ভিপি পদে 2 জন ও জিএস পদে 3 জন সহ 15 জন মনোনয়নপত্র নেন। এরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা সংগঠন মনোনয়নপত্র নেয়নি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট জমা পড়া 276টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে 20টি মনোনয়নপত্র বাদ পড়েছে। 27শে আগস্ট প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 28শে আগস্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং নবম দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের কোটা বাতিল সহ 3 দাবিতে শাহবাগে অবরোধ করে রেখেছেন বুয়েট শিক্ষার্থীরা। ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচির অংশ হিসেবে তারা এই আন্দোলন করছেন। 3:30টা থেকে এই অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে গতকাল সোমবার ডিপ্লোমাধারীরা নেস্কো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে এই কর্মসূচি। এতে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, MIST সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ডিসি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা। আজকে এখানে এসেছি, আপনারা শুনেছেন যে গতকাল আমাদের সিনিয়র 777 একটা ভাইকে হুমকি দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি যে তার তাৎক্ষণিক বিচার করা হোক, আর আমাদের যে 3 দফা দাবি আছে সেটা আমরা আদায় করতে আসছি। আমাদের যেটা 9 গ্রেডের পর সেখানে কোনো ইয়ার মধ্যে আপনার 70 থেকে 80% পর্যন্ত ওরা দখল করে আসছে। তাহলে আমরা কোথায় যাব? দেশে থাকলেও তো আমরা চাকরি নাই। আমাদের নেক্সট পদক্ষেপ হবে ঢাকা সহ বা ঢাকার বাইরে সব প্রকৌশলী বিশ্ববিদ্যালয়দের নিয়ে শাহবাগ বা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্লকেট।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা ও গোলাগুলির ঘটনায় হামলাকারীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে। গুয়াগাছিয়া এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিকেলে এ অভিযান শুরু হয়। এর আগে গতকাল বিকেলে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে জামালপুর গ্রামে সদ্য সচল হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় স্থানীয় নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়, পরে পালিয়ে যায় হামলাকারীরা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুর 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রথম নিয়োগ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে তাদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি। নারীদের রক্তদানে উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো কর্মশালার আয়োজন করেছে স্কয়ার হাসপাতাল ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। কর্মশালায় জানানো হয়, রক্তদান জীবন বাঁচানোর পাশাপাশি বোন মেরুকে নতুন রক্তকণিকা তৈরিতে উদ্দীপ্ত করে। রক্তদানে অনেক রোগের ঝুঁকি কমে এবং মানসিকভাবে সুস্থ থাকা যায়। নারীদের রক্তদানের ভুল ধারণা দূর, সচেতনতা বৃদ্ধি ও নারীদের স্বেচ্ছায় অংশগ্রহণ এসব বিষয়ে আলোকপাত করাই ছিল ওই কর্মশালার উদ্দেশ্য। 2018-19 সালের তথ্য অনুযায়ী দেশের স্বেচ্ছায় রক্তদানের শতকরা মাত্র 6% পাওয়া যায় নারী রক্তদাতাদের কাছ থেকে। ইরানের সঙ্গে ইউরোপের শীর্ষ 3 শক্তির জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসবেন আজ। পশ্চিমাদের দাবি নিয়ে জেনেভায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। পশ্চিমাদের দাবি, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না কমায় ও পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে 2015 সালের চুক্তির আওতায় প্রত্যাহার করা নিষেধাজ্ঞার মুখে আবারও পড়বে তেহরান। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিকে সম্মিলিতভাবে E3 বলা হয়। 2015 সালে ইরান এবং প্রধান শক্তি দেশগুলোর যেমন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। 18 অক্টোবর চুক্তিটির 10 বছর পূর্ণ হবে। আগামী অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় AFC এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে হবে এ 2টি ম্যাচ। অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে। ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা 2টা ম্যাচ খেলবো থাইল্যান্ডের সাথে। 30 অক্টোবর টিম চলে যাবে জাপানে। আপ টু নভেম্বর 20-19 মানে 20-এ ব্যাক করবে পর্যন্ত জাপানে তারা ট্রেনিং করবে। সন্ধ্যা সংবাদ শেষ করছি। তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জামায়াতের সাথে ভোটের জোট করবে না বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। ফেব্রুয়ারিতে ভোট হতে সংস্কার ও বিচারের রূপরেখার শর্ত এনসিপি। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু, থাকবে সেনাবাহিনী। ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময় 31 আগস্ট পর্যন্ত বাড়ল। কেরানীগঞ্জে পলিথিন ও বর্জ্যে ভরাট হয়ে অস্তিত্ব সংকটের শুভেচ্ছা খাল, প্রাণ ফেরাতে সরকারের নানা উদ্যোগ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।